তারা সকালবেলা উঠেই গরম পরোটা, লুচি, ছোলা ভাটুরা খাচ্ছেন, মহানন্দে আছেন। আমরা রবি ভাইদের মতো লোকরা, আমার স্যার, আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর কলিমুল্লাহ, আমাদের খুব যন্ত্রণা বেশি, বুঝছেন। ভাবতেছি কষ্টে ফিস্টে কোন রকমে প্লেন ভাড়াটা জোগাড় করে আপনার কাছে চলে যাব, কি করব বলেন, কিছু করার তো নাই। তাদের কিছু হবে না, এই সকল মানুষদের কিছু হয় না। তারা অনেক টাকা পয়সা নিয়ে তো বর্ডার অতিক্রম করেছেন। সচেতন মানুষগুলোকে বসতে হবে, কাশ্মীরের এই যে একটা সমস্যা, এটার একটা সমাধান হতেই হবে। তা না হলে আমরাও শান্তিতে থাকবো না। আমরা কেন কষ্ট পাবো? আমাদের সাথে তো কোনো সমস্যা নাই। এখন দুটো দেশের মধ্যে এই সমস্যাগুলো যখন তৈরি হয়, তখন একটা ইস্যু তৈরি হয়ে যায়, হিন্দু মুসলমান, এই কমিউনাল রায়ট হয়, সাম্প্রদায়িক দাঙ্গা হয়। তাহলে ভারতের যে রাষ্ট্রীয় ব্যবস্থাটা, এটা তো আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। আর তার উপরে তাদের যে হিন্দুত্বা বলেন, এই বলেন সেই বলেন, এইগুলো তাদের মন বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিয়ে থাকে না। তো আমার প্রশ্ন হলো, এইবার আসেন, এবার যদি পাকিস্তান যদি নিউক্লিয়ার চার্জ করে, প্রথমেই আগ্রার তাজমহল নাই, আগ্রা ফোর্ট নাই, দিল্লির লাল কেল্লা নাই, তারপরে আপনার গোলকোন্ডা, বিজাপুরের প্যালেস গুলা, দিল্লির প্যালেস গুলা, হায়দ্রাবাদের নিজাম প্যালেস, সব শেষ। মুসলিম আর্কিটেকচার সমস্ত কিছু বিনাশ হয়ে যাবে, কারণ সবকিছুই পড়ে গেছে ভারতে। আর হিন্দুদের সভ্যতার সবকিছুই পড়ে গেছে আপনার বর্তমান পাকিস্তানে। আপনি জানেন যে পাকিস্তানের যে সামরিক ডিক্টেটর, যাকে বলি আমরা আইয়ুব খান, আইয়ুব খানের গ্রামের নামটা হলো রেহেনা গ্রাম। সেখানে এখনো 35% হিন্দু, এবং আইয়ুব খানের জীবদ্দশায় সেখানে হিন্দুর সংখ্যা ছিল 45%। আর আইয়ুব খানের জেলাটার নাম হলো, আগে ছিল যেটা আপনার এখন যে নতুন জেলা হয়েছে হরিপুর, রাজা হরির নামে। সমস্ত হিন্দু সভ্যতাই তো বর্তমান পাকিস্তানে। তো যুদ্ধ করবেন কার সাথে? এত আষ্টে পৃষ্ঠে বাধা, এগুলো তো ভারতের যারা নৃতত্ত্ববিদ, পাকিস্তানের যারা ঐতিহাসিক, পাকিস্তানেও কিন্তু অনেক ইন্টেলেকচুয়াল আছে, অত্যন্ত লেখাপড়া জানা মানুষ, এবং ভারতে তো আছেই। তারা তো আমি যে সাধারণ মানুষ, ইতিহাসটা সাধারণভাবে বললাম, তারা আরো ডিপে জানেন। আপনি রমিলা থাপার বেঁচে আছেন, ওনার বয়স 90 আপ। প্রফেসর রমিলা থাপার, তাকে জিজ্ঞেস করেন। প্রফেসর ইরফান হাবিবকে জিজ্ঞেস করেন। তারা রামচন্দ্র গুহাকে জিজ্ঞেস করেন যে আমি যে তথ্যটা দিলাম এটা সত্যি না মিথ্যা। তাহলে যুদ্ধ করবেন কার সঙ্গে? এই যে একটা টেম্পু তৈরি হয় প্রতি বছর, ব্লেম গেম শুরু হয়, যেটা রবি ভাই একটা চমৎকার কথা বলেছেন, যে কোনো কিছু হলে টেররিস্ট এটা। এবার পাকিস্তান বলে নাই যে ভারতীয় টেররিস্টরা বালুচিস্তানে আক্রমণ করেছে, কিন্তু ইন্ডিয়া বলে দিয়েছে যে পাকিস্তানের টেররিস্টরা বলেছে। এই যে একটা গেম শুরু হয়েছে, এটা তো ইট ইজ বিং কন্টিনিউড আপ টু 78 ইয়ার্স। এটা চলছে 78 বছর যাবত। আমরা খুব টায়ার্ড। আমরা যারা প্রতিবেশী রাষ্ট্র, আমরা যারা বসবাস করছে, মানে আমাদের যারা পালিয়ে গেছেন, তাদের উপরে মানে যদি কোনো যুদ্ধ অবস্থা তৈরি হয়, তাহলে তাদের উপরেও বা কোনো আক্রমণ হতে পারে কিনা। মানে বাংলাদেশে তো এখন দুইটা অংশ, আওয়ামী লীগের কিছু অংশ এখানে চলে গেছে, তো তাদের উপর কোনো আক্রমণ আসতে পারে কিনা, বাংলাদেশের উপর কোনো প্রভাব পড়তে পারে কিনা, দুটো বিষয়ই তো আমাদের একটু চিন্তা করতে হবে। তাদের উপরে আক্রমণ, এটা যুদ্ধ হলে তো সমস্ত লোকের উপরে আক্রমণ হবে। এখন তারা যে গিয়ে এখানে ছোলা ভাটুরা খাচ্ছেন, তারা তো মানে নিরাপত্তার জন্য সেখানে গেছে, এখন না না আপু, তাদের কিছু হবে না হাসিনা আপা। তারা সকালবেলা উঠেই গরম পরোটা, লুচি, ছোলা ভাটুরা খাচ্ছেন, মহানন্দে আছেন। আমরা রবি ভাইদের মতো লোকরা, আমার স্যার, আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর কলিমুল্লাহ, আমাদের খুব যন্ত্রণা বেশি, বুঝছেন। ভাবতেছি কষ্টে ফিস্টে কোন রকমে প্লেন ভাড়াটা জোগাড় করে আপনার কাছে চলে যাব, কি করব বলেন, কিছু করার তো নাই। তাদের কিছু হবে না, এই সকল মানুষদের কিছু হয় না। তারা অনেক টাকা পয়সা নিয়ে তো বর্ডার অতিক্রম করেছেন। আমি তো বলছি, সরাসরি বলি, যারা সীমান্ত অতিক্রম করে চলে যান অর্থবিত্তের মালিক হয়ে, যাদের কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকায় বেগমপাড়াতে বাড়ি আছেন, তারা তো আপনি বলছেন তো ভারতের সঙ্গে না যুদ্ধ হইতে পারে, তারা তো দিল্লি এবং কলকাতায় যারা আছে তারা অলরেডি ফ্লাই করে কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা, নিউজিল্যান্ডে চলে যাবেন, তখন তাদেরকে কেমনে ধরবেন? সেখানে প্রত্যেক জায়গায় জায়গায় তো তাদের বাড়ি আছে। তো ভারত পাকিস্তান যুদ্ধ লাগলে যারা আমাদের দেশ থেকে ওইখানে চলে গেছেন তাদের তো কিছু হবে না, তারা সাথে সাথে অ্যাভেলেবল ফ্লাইট ধরবে। আপনি কি রাশিক রহমান সাহেবের বক্তৃতা শুনেন নাই? উনি তো আপনাকে কোট করেছেন যে হাসিনা আক্তার নামে একজন আছেন যিনি ইউকে থেকে টেবিল টক করেন, আমি তার সঙ্গে কথা বলেছি। হ্যাঁ, পরিষ্কার। রাশিক রহমান কে? তার বাবা আশিকুর রহমান সাহেব।
উনি ছিলেন আওয়ামী লীগের প্রতিমন্ত্রী, ওনার আব্বা সিএসপি, ওনারা রাশিদ রহমানের আব্বা আশিকুর রহমান সাহেব আমাদের ডিসি ছিলেন কুমিল্লা। ফরহাদ ভাই সালাউদ্দিন কাদের চৌধুরীর ফুফাতো ভাই। হ্যাঁ, না ইয়া না 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 খালেদ মোশাররফ সাহেবের ফুফাতো ভাই। না না সালাউদ্দিন কাদের চৌধুরী আমি আপনাকে বলি, এসে বলছেন যে মেজর জেনারেল খালেদ মোশাররফ সাহেব হলো আমার আব্বার খালাতো ভাই, তারা খালাতো ভাই। আশিকুর রহমান সাহেব আর ইয়া হলেন এই ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ, তারা হলেন আপন খালাতো ভাই, কারণ ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের আব্বা রংপুর বিয়ে করছে। এটা আমি জানি। সালাউদ্দিন আশেক রহমান না, আশেক রহমানের রাশেক রহমানের বাবা আশেকুর রহমান সাহেব হলেন ফজলুল কাদের চৌধুরীর ভাগিনা। সালাউদ্দিন কাদের এই আপনার সাবের হোসেন চৌধুরী ফজলুল কাদের চৌধুরীর ভাগিনা। আমাদের খালেদ মোশাররফেরও কিন্তু ওটা অন্য জিনিস, ফুফু তো অন্য জিনিস। আমি বলছি জেনারেল মজার ব্যাপার হচ্ছে যে রবি ভাই যা বলছেন সেটাও সঠিক, আমাদের প্রফেসর ফরহাদ সাহেব বলছেন সেটাও সঠিক। আমি তো এই পরিবারকে দুদিন ধরে চিনি। আপনার আমি রংপুরে পোস্টেড ছিলাম 4 বছর। রাশেক রহমান আপনার আশিকুর রহমান সাহেবের ছেলে, এবং আশিকুর রহমান সাহেব টানা 30 বছরের বেশি সময় ধরে আওয়ামী লীগের ট্রেজারার, এবং বঙ্গবন্ধু এভিনিউতে যে আওয়ামী লীগের অফিস এটা কিন্তু ওনার তত্ত্বাবধানে চলে। ধন্যবাদ। আশিকুর রহমান সাহেব সিএসপি অফিসার এবং মুক্তিযুদ্ধের সময় উনি টাঙ্গাইলের এসডিও ছিল। জি ফরহাদ ভাই। হ্যাঁ, এখন যে জিনিসটা বলছেন যে যুদ্ধ হলে, এখন আমার যেটা কথা, আমরা প্রতিবেশী রাষ্ট্র, যেটা রবি ভাই এবং আমার স্যারও বলে গেছেন, কলিমুল্লাহ স্যারও সুন্দর করে বলেছেন যে আসলে এগুলো আমাদের উপর আমরা পোহাবো কেন? আমরা বাংলাদেশের মানুষ, তো আমাদের তো কোনো রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ ভাব নাই। আমরা তো ভারতের সঙ্গে কোনো আর্মস কনফ্লিক্টে যাচ্ছি না। পাকিস্তান এবং ভারতের মধ্যে একটা কনফ্লিক্টিং সিচুয়েশন ইজ বিং কন্টিনিউড, particularly on disputing Kashmir issue. এখন সময় এসছে, টাইম হ্যাজ কাম। ভারতের এবং পাকিস্তানের যারা আছেন, বুদ্ধিবৃত্তিক মানুষ আছেন, রাজনীতিবিদরা আছেন, এবং নাজাম শেঠির মতো লোকরাও তো আছেন পাকিস্তানের, যে সাংবাদিক, অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত লেখাপড়া জানা মানুষ, সচেতন মানুষগুলোকে বসতে হবে। কাশ্মীরের এই যে একটা সমস্যা, এটার একটা সমাধান হতেই হবে। তা না হলে আমরাও শান্তিতে থাকবো না। আমরা কেন কষ্ট পাবো? আমাদের সাথে তো কোনো সমস্যা নাই। এখন দুটো দেশের মধ্যে এই সমস্যাগুলো যখন তৈরি হয়, তখন একটা ইস্যু তৈরি হয়ে যায় হিন্দু মুসলমান। আমরা তো এইগুলো নিয়ে চলি না। আমরা এই জন্যই আপনাকে আমি প্রশ্নটা করেছি, সেখানে তখন হিন্দু মুসলমান এইগুলো তো হিন্দু মুসলমান নিয়ে আমাদের কোনো হেডেক নাই। আমাদের বাংলাদেশে উই আর গিভিং প্রোটেকশন টু দ্য মাইনরিটি। আমরা দেখেন আমাদের দেশে কিন্তু কোনো রায়ট হয়, কমিউনাল রায়ট হয় না, বরং ইন্ডিয়াতে আপনার বছরে 6 থেকে 7টা কমিউনাল রাইট হয়, বড় ছোট আকারের। আমাদের বাংলাদেশে কমিউনাল রাইট হয় 1964 সালের পরে। আমার মনে হয় যে হযরতবাল মসজিদের ঘটনা নিয়ে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র যে চুল মুবারক, এটা কে যেন চুরি করে নিয়ে গেছিল, ওইটা নিয়ে 64 সালে ভারতে একটা দাঙ্গা হয়েছিল, এবং সেই দাঙ্গা আওয়ামী লীগ কন্ট্রোল করেছিল বিভিন্ন ভাবে। এরপরে তো কোনো ম্যাসিভ রায়ট আমাদের দেশে হয় না, কিন্তু ভারতে তো হয়। নাগপুরে হলো না ওই দিন, এই যে সম্রাট ঔরঙ্গজেবের যে টম স্টোন বা টম যে ভাঙতে গেল, এই নিয়ে নাগপুরে হলো, এবং সেখানে তো একজন মুসলমান নেতাকে দায়ী করলো তারা, ফাহিম খানকে, এবং তার বাড়িটাকে ঘুরিয়ে দেওয়া হলো। না, সেদিন মুর্শিদাবাদে তো হলো, মুর্শিদাবাদে এই যে কদিন আগে, 3 দিন আগে। এই যে মুর্শিদাবাদে দেখেন, মুর্শিদাবাদে কত বড় হয়ে গেল। সেখানে একজন আমাদের হুমায়ুন কবির নামে এক মুসলিম যে বিধানসভার সদস্য আছে, সরাসরি একদম ঘোষণা করেছে যে ওই এত বড় বড় কথা অভিষেক যদি বলে, তাইলে সে মুর্শিদাবাদের ইয়াতে গিয়ে বলো, মাটিতে দাঁড়িয়ে আমি। তাহলে এই যে চলছে, এগুলো তো, ভারত একটা রাষ্ট্র না, ভারত হলো একটা ইউনিয়ন টেরিটরি। সেখানে ভারতের এখন 28 থেকে 29টা ছোট ছোট রাজ্য আছে। প্রায় প্রত্যেকটা রাজ্যেরই আলাদা ল্যাঙ্গুয়েজ আছে, তাদের ফুড হ্যাবিট আলাদা, তাদের নিজস্ব কালচার, ইতিহাস আছে। তো তারা একটা চুক্তির মাধ্যমে, একটা কনফেডারেশনের মাধ্যমে কিন্তু ইউনিয়ন টেরিটরি অন্তর্ভুক্ত, এবং এটার দিল্লি। তো ভারতের যে একটা সেন্সিটিভ জায়গায় অবস্থান করে, রাষ্ট্রীয় অবস্থা, সেই জায়গা থেকে যদি এই প্রতি বছর নাগাদি যদি 4টা 5টা করে আপনার হয়,
এই 4টা 5টা করে আপনার কি যেন বলে এই কমিউনাল রায়ট হয়, সাম্প্রদায়িক দাঙ্গা হয়, তাহলে ভারতের যে রাষ্ট্রীয় ব্যবস্থাটা এটা তো আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। আর তার উপরে তাদের যে হিন্দুত্ব বলেন, এই বলেন সেই বলেন, এইগুলো তাদের মন ধরনের ব্যাখ্যা দিয়ে থাকেন। আরেক ভগবত গীতা, বেদ, তারপরে আপনার রামায়ণ, মহাভারত, এগুলা কিন্তু আমাদের মতো তুচ্ছ মানুষরাও কিন্তু পড়ি, কারণ ভারতের তো এগুলা মহাভারত এবং রামায়ণ এগুলো মহাকাব্য হিসেবে আমরা পড়েছি, বেদও পড়েছি, রামবেদ, শ্যামবেদ, যদুবেদ, অথর্ববেদ পড়ি নাই, গীতা, উপনিষদ আমরা পড়েছি, না পড়লে কেমন করে হবে, আমরা তো দেখেছি। কিন্তু ওনারা যে ব্যাখ্যা দেয় অনেক ক্ষেত্রে তো দেখি ব্যাখ্যাগুলো সঠিক না, ছড়ানোর ক্ষেত্রে একটা উপযোগী এলিমেন্ট হিসেবে কাজ করে। তাহলে আমি ভারতের বুদ্ধিজীবী এবং ধর্মীয় ব্যাখ্যা, সনাতন ধর্মের ব্যাখ্যা যারা দেন তাদের প্রতিও আজকে এই শোতে আমার একটা আবেদন থাকবে যে দয়া করে আপনারা ধর্মীয় ব্যাখ্যাগুলো এমন ভাবে দিবেন না যেটা সাম্প্রদায়িকতাকে উস্কে দেবে। ধন্যবাদ।